রাষ্ট্র পরিচালনার নীতি রাজনীতি যেমন নিশ্চিত করে জনগণের অধিকার, উন্নয়ন, ন্যায় বিচার, তেমনি এর উপর ভর করে চলে অনাচার, দুর্নীতি, লুটপাট। এর এপিঠে আলো তো অন্য পিঠে অন্ধকার। রাজনীতির এপিঠ ওপিঠ নিয়ে আইবিটিভি যুক্তরাষ্ট্র স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন চৌধুরী। রাজনীতির এপিঠ ওপিঠের আজকের আয়োজনে আমার সাথে যুক্ত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং আছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই রাজনীতির এপিঠ ওপিঠের আজকের আয়োজনে। শুরু করতে চাই জনাব শামসুজ্জামান দুদু আপনার কাছ থেকে। আজকেই জনাব তারেক রহমানের একটি বক্তব্য যে স্বৈরাচার পালিয়েছে কিন্তু অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। এই অদৃশ্য শক্তি কারা? ঠিক। আপনাকে ধন্যবাদ। মঞ্জু ভাইকে শুভেচ্ছা। যেসব দর্শক আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বাংলাদেশে এখন যে পরিস্থিতিটা আছে, চারিধারে কিন্তু আমরা যেটা প্রত্যাশা করেছিলাম, আশা করেছিলাম, ততটা আশা এবং প্রত্যাশার সঙ্গে মিলবে না। যেমন দুর্নীতি বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, গণহত্যার বিরুদ্ধে গণঅভ্যুত্থান, 16 বছরের যে পৈশাচিক শাসন তার বিরুদ্ধে গণঅভ্যুত্থান। কিন্তু গণঅভ্যুত্থানের পরে এই কথা আমাদের শুনতে হচ্ছে যে এখনো টাকা পাচার হচ্ছে। ডক্টর ইউনূস সাহেবের সরকার যারা আছে তারা অনেকটা বিশেষজ্ঞ পর্যায়ের লোকজন, এবং তাদের উপরে ডক্টর ইউনূস সহ সবারই প্রত্যাশা অনেক বেশি। 1 বছরের বেশি আমরা পার করে ফেলেছি। টাকা পাচার তো শুধু বন্ধ হওয়ার কথা না, বিদেশে যে টাকা শেখ হাসিনা এবং তার সরকার বা তার শাগরেদরা পাচার করেছে, সেই টাকা ফিরে আসবে এটাই দেশবাসী মনে করেছিল। সেই ফিরে আসাটা কতটা সম্ভব হয়েছে সেটা কিন্তু এখনো মানুষ জানে না। এটা একটা। 2 নম্বর হচ্ছে মব সংস্কৃতির কথা যেটা বলা হয়, রাস্তাঘাটে এখনো মানুষ আগের মতোই বিপন্নই বলা যায়। বিপন্ন হচ্ছে কখন কার উপরে কোন কথাবার্তা ভিত্তিতে আক্রমণটা হবে এটা কেউ জানে না। অথচ দেশে আইন শৃঙ্খলার উন্নতি হবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে। মানে আমি মোটা দাগে দুটি প্রসঙ্গ এনে এই কথা বলতে পারি, আমরা যা প্রত্যাশা করেছিলাম সেই প্রত্যাশার সঙ্গে মেলেনি। তার অর্থ এই নয় যে এই অবস্থাটা আগের মতো। স্বৈরাচারী বা স্বৈরতন্ত্র যেটা ছিল সেটা তো একেবারে ভয়ঙ্কর এবং ভয়াবহ। এখন কোথায় কোথায় যেন তাদের অস্তিত্ব, ওই দেখবেন হঠাৎ হঠাৎ করে আহ, মিছিল করে, হঠাৎ হঠাৎ করে তাদের জানান দেয়। আর পার্শ্ববর্তী দেশের ভূমিকা তো আগেও যা ছিল, এখনো যে খুব পরিবর্তন হয়েছে এটা বলা যাবে না। সেহেতু অদৃশ্য শক্তি, লুটপাট অথবা আক্রমণ অথবা একটা নবতর ষড়যন্ত্রের যে ইঙ্গিত, সেগুলো কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য বলা যায় লুকায়িত শত্রু, অদৃশ্য শত্রু যেটা দৃশ্যমান ছিল আগে, সেই একই শত্রু এখন একটু আড়ালে। হয়তো হুম। সেই কারণেই আমাদের নেতা মানে একই বিএনপির শত্রু, একজন মানে আওয়ামী লীগ তারা এখন আড়ালে থেকে আসলে কাজ করছে এবং তারা মাথাচাড়া দিয়ে উঠছে। এভাবেও বলা যায়। সরাসরি আচ্ছা, বললে আওয়ামী তারা লীগের কথা অদৃশ্য নেওয়া যায়। শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। আপনারা বলছিলেন সন্ত্রাস, দুর্নীতি, কিন্তু দৃশ্যমানভাবেও যে বিএনপির মধ্যে চাঁদাবাজি, বিএনপির মধ্যে নিজেদের মধ্যে মারামারিতে বিশেষ করে আহ, কদিন পরপরই দেখা যাচ্ছে প্রাণহানির ঘটনা ঘটছে, আহত হচ্ছে, মানে আহত নিহত, জানমালের ক্ষয়ক্ষতি, বিভিন্ন রকম খবর গণমাধ্যমেও আসছে। এই দৃশ্যমান শক্তির বিরুদ্ধে আপনারা কি করছেন, মানে আপনাদের ভেতরের শক্তি যারা? এটা যদি আপনি রাজনীতির যেহেতু টকশো করেন, যদি উল্লেখ করতেন যে আপনার দল এই পর্যন্ত 7-8 হাজার 9 হাজার মানুষ বহিষ্কার করছে, হুম। এটা তো একটা শুভ পদক্ষেপ। কিন্তু আপনি যখন আবার বিএনপির কাছাকাছি নেওয়া হবে, তখন শুভটা বাদ দিয়ে আপনি অভিযোগটা উত্থাপন করবেন যে বিএনপি একটা ভয়ঙ্কর
ক্ষতি করে দিয়েছে। অর্থাৎ চাঁদাবাজি। আচ্ছা, জনাব শামসুজ্জামান দুদুর কানেকশনটা মানে আবার ফ্রিজ হয়ে গেছে। আমি জনাব মুজিবুর রহমান মঞ্জু আপনার কাছ থেকেও আমি জিজ্ঞাসা করতে চাই, মানে অদৃশ্য শক্তি বলতে আসলে সেই আমি দৃশ্যমান শেষ শক্তি করছি। এখন অদৃশ্য হয়ে কাজ করছে এরকম মনে না না হচ্ছে না, মানে? আমি শেষ করি, আপনি শেষ আচ্ছা না, করি। আমি আসলে আপনাকে শুনতেই চাচ্ছিলাম, কানেকশন ফ্রিজ হয়ে গেছিল। জি, শেষ আমি করেন। বলতে চাচ্ছি যে আমাদের দল থেকে সিদ্ধান্ত নেওয়ার পরে স্বাভাবিক করে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে হেফাজতে নিতে পারত, কিন্তু এই পর্যন্ত একটা মামলা অথবা তাদের হেফাজতে নিছে এটা আমার ঠিক জানা নাই। তো এই প্রশাসন স্বাভাবিক কারণে প্রশ্নের মুখোমুখি করা যায়। এই আইন শৃঙ্খলা বাহিনীও মানে মোটা দাগে না, একেবারে যেসব ঘটনাগুলো ঘটছে খুবই ঠান্ডা ভাবে তারা সেটা পাশ কাটিয়ে চলে গেছে। হুম। তো আমি অদৃশ্য বলবো না, দৃশ্যত মানে কার্যকর ভূমিকা থেকে বর্তমান সরকার আইন শৃঙ্খলার প্রশ্নে বা মারামারির প্রশ্নে, সন্ত্রাসের প্রশ্নে একে সরাসরি বলা যায় যে যেটা আমরা প্রত্যাশা করেছিলাম তার সঙ্গে মেলে না। এখানে দৃশ্য অদৃশ্যের ব্যাপার নেই, ওই কাজগুলো করলে পরিস্থিতি আরো উন্নতি হবে, জি। সেটা করে মানে না। সেখানে সরকারের ব্যর্থতা দেখছেন। আমি আপনার কাছে আসবো, মানে সেই রকম ব্যবস্থা নিলে এরকম ঘটনাও তো আবার আছে যে থানা আক্রমণ করে আসামি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এরকম ঘটনা তো জনাব শামসুজ্জামান দুদু আছে। আসি এই বিষয়টা নিয়ে সাথে আরো কিছু প্রসঙ্গ নিয়ে আপনার কাছে জিজ্ঞাসা করব। আমি জনাব মুজিবুর রহমান মঞ্জু আপনার কাছ থেকেও একটু জানতে চাই, কি বার্তা পেলেন তারেক রহমানের বক্তব্য থেকে? ধন্যবাদ শারমিন। দুদু ভাই অনেক প্রাজ্ঞ রাজনীতিবিদ আছেন, দর্শক বৃন্দ আপনাদের যারা আছেন সবাইকে শুভেচ্ছা। আসলে যেটা আহ, জনাব তারেক রহমান যেটা উল্লেখ করেছেন, আমি সম্প্রতি একটা বিষয় লক্ষ্য করেছি, আপনারাও হয়তো নোটিসে এসেছে আপনাদের। ওয়ান মিস্টার মাসুদ করিম বা এনায়েত করিম নামে এক ভদ্রলোককে গ্রেফতার করা হয়েছে, যিনি মিন্টো রোডে ঘোরাফেরা করছিলেন। ওনার মার্কিন পাসপোর্ট আছে এবং সাথে ওনার সাথে একজন ডিআইজির বডিগার্ডও ওনার প্রোটোকলে ছিলেন। এরকম একটা ঘটনা কি আপনাদের চোখে পড়েছে? শারমিন, কি লক্ষ্য করেছেন এরকম একটা নিউজ? আমি খেয়াল করিনি, আমার ব্যর্থতা। আচ্ছা, যদু ভাই কি দেখেছেন এই নিউজটা? এটা তো ন্যাশনাল নিউজ না, এটা ইন্টারন্যাশনাল নিউজ। আমার কাছে মনে হয় এই নিউজটা চার নজরে আসবে না। তারা আচ্ছা শুধু একটা পক্ষীয় ঘটনাটাকে মুখ্য সামনে নিয়ে আসবে। আচ্ছা, এটা খুবই সিগনিফিকেন্ট একটা ঘটনা, হুম। যেটা আমি পার্সোনালি কিছু বিষয়ে জানি, যেটা দুদু ভাইয়ের জানার কথা। এই মিস্টার মাসুদ করিম, উনি দীর্ঘদিন থেকে বাংলাদেশে এই ধরনের কিছু ঘটনা, কিছু ষড়যন্ত্রমূলক কার্যক্রম, ওনার নামটা বারবার ঘুরে ফিরে আসে। হুম। এবং বাংলাদেশে অনেক রাজনীতিবিদ, আমলা এবং এই ধরনের অনেক কিছু ঘটনা আমরা জানি, যেটার সাথে আমরা এই মাসুদ করিমের একটা সংযোগ দেখতে পাই। এবং এই ভদ্রলোক নিজেকে সিআই এর এজেন্ট হিসেবে নিজেকে পরিচয় দেন, এবং বেশিরভাগ হুম। ক্ষেত্রে উনি প্রচুর পরিমাণে ফ্রড কাজ করেছেন এবং বহু রাজনীতিবিদ এবং বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্নভাবে অনেক টাকা পয়সা হাতিয়ে নিয়েছেন। তো হঠাৎ করে এই ভদ্রলোক কিন্তু কখনোই বাংলাদেশে আসতেন না। উনি বিভিন্ন মিটিং, আমরা শুনতাম যে উনি ব্যাংককে মিটিং করছেন, উনি নেপালে মিটিং করছেন, ইভেন লন্ডনে, আমেরিকায় উনি মিটিং করছেন, এরকম শুনেছি। সম্প্রতি আমরা যেটা এখন আপনার নিউজে দেখলাম, হুম। যে তিনি বাংলাদেশে এসেছেন, তাকে একজন পুলিশ কর্মকর্তা তাকে রিসিভও করেছেন, তাকে প্রটোকলও দিয়েছেন, এবং তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ লোকদের সাথে সাক্ষাৎ করছেন। আমাদের আরেকটা জিনিস মনে থাকার কথা, আপনার আহ আন্দোলনের চূড়ান্ত সময়ে, ওই যে 28শে অক্টোবর, যখন আমাদের আন্দোলনের একটা কঠিন সময়, সে সময় এক ধরনের রহস্যজনক একটা লোককে দেখা গেল যে উনি বিএনপি অফিসে এসেছেন, সাথে ওর বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা ছিল। আহ, এই জাতীয় তৎপরতাগুলো যখনই দেখা যায়, তখন মনে হয় যে এখানে কোনো একটা অদৃশ্য কাজ কারবার চলছে। এবং এই ধরনের কাজ কারবারগুলোর সাথে কোনো না কোনো ভাবে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা, দেশীয় গোয়েন্দা সংস্থাদের একটা সংযোগ থাকে। তো এই ঘটনাগুলোর যদি আমাদের এখনকার যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তারা যদি এটার একটা ক্লু বের করতে পারে, তাহলে আমার কাছে মনে হয় যে জনাব তারেক রহমান যে হুম। আশঙ্কাটা করেছেন এটার সাথে সেখানে একটা যোগসূত্র মিলে যেতে পারে। কারণ আমরা দেখেছি বিএনপি কিন্তু তাদের একজন নেতাকে বহিষ্কার করেছিল
তার নাম হচ্ছে আপনার শওকত মাহমুদ, যিনি হুম সাংবাদিক হুম নেতা হিসেবে খুব প্রমিনেন্ট ছিলেন। হুম এবং শওকত মাহমুদকে বহিষ্কার করার ব্যাপারে এখানে দুদু ভাই এটা ভালো করে জানতে পারবেন, এই মাসুদ করিমের একটা সংযোগ সেখানে ছিল। এর বাইরে গণ অধিকার পরিষদের যিনি আহ, সভাপতি ছিলেন এক সময়ে, আপনার আমাদের রেজা কিবরিয়া, ডক্টর রেজা কিবরিয়া, ওনারও এই মাসুদ করিম কেন্দ্রিক কিছু যোগাযোগ ছিল। এর বাইরেও অনেক রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে, আমলাদের সাথে এক ধরনের সংযোগ আমরা শুনেছিলাম, এবং এক হুম। ধরনের জি, হাইব্রিড। আসলে বিষয়টা এখন এখন মানে মাসুদ করিম এনায়েত করিমকে এখন রিলেট করতে পারছি যে তিনি আসলে সেই ব্যক্তি, সম্প্রতি তাকে এয়ারপোর্ট থেকে রিসিভও করেছেন জি জাতীয় জি পার্টির নেতা সহ। যে সেই জি খবরটা জি এখন মানে একটু রিলেট করতে পারলাম, কিন্তু এই মাসুদ করিম আসলে কি, সেটা কি আর মানে খুব স্পষ্ট হয়েছেন? হ্যাঁ, এই 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 জন্য বলছি, এই মাসুদ করিমকে যেহেতু পাওয়া গেছে, একটা সময় ছিল ওনাকে, উনি ধরাছোঁয়ার বাইরে ছিলেন, হুম ওনাকে যেহেতু একটা রহস্যজনক অবস্থায় তাকে গ্রেফতার করা হয়েছে, এবং তার সাথে একজন পুলিশের কর্মকর্তার সংযোগ পাওয়া গেছে, এবং এখানে জাতীয় পার্টির একজন নেতা হুম তাকে মানে এই এই সবকিছু ব্যবস্থা করেছেন। টোটাল বিষয়টা কিন্তু একটা সিগনিফিকেন্স আছে। সেই জন্য আমি এটার সাথে যেহেতু বিএনপি এটার বিরুদ্ধে একটা অ্যাকশনও নিয়েছিল, এবং একটা নাগরিক এক ধরনের আপনার ইনসাফ কমিটি নামে একটা সংগঠন তৈরি করা হয়েছিল। হুম হুম হঠাৎ করে দেখা গেল যে তারা আপনার হোটেল শেরাটনে বা এটা মানে টোটাল ঘটনাটা, আমি যেটা মনে করি যদি ইনডেপথ ইনকোয়ারি করা যায়, তাহলে আমার মনে হয় জনাব তারেক রহমান যে আশঙ্কাটা ব্যক্ত করেছেন সেখানে একটা ক্লু পাওয়া যাবে। আমার কাছে এটাকে একটা গুরুত্বপূর্ণ মানে আহ, মানে তথ্য আকারে আমি দেখি। আর বাকি যদি আমরা কিছু বলি, বাংলাদেশে তো এই ধরনের আশঙ্কা আমরা সবসময় বলি যে ষড়যন্ত্র হচ্ছে, গভীর ষড়যন্ত্র হুম। হচ্ছে ইত্যাদি। আমি মাসুদ করিমের এই টোটাল বিষয়টা সম্পর্কে আমি যতটুকু অধ্যয়ন করার চেষ্টা করেছি, আমার কাছে মনে হয়েছে উনি আমাদের খুব নিকটবর্তী কোনো একটা রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার দ্বারাই সাথে তার উনি কানেক্টেড ছিলেন, এবং কোনো না কোনো ভাবে আমাদের আগের সরকারের সময়ে কোনো কোনো গোয়েন্দা সংস্থাও এখানের সাথে সংযুক্ত ছিল। যেটা আমি সরকারকে অনুরোধ করব যে খুব সিরিয়াসলি যদি ইনকোয়ারি করা যায়, তাহলে এখানে কিন্তু অনেকগুলো ক্লু পাওয়া যাবে, এবং একটা ষড়যন্ত্র যে এখানে হচ্ছে সেটারও হয়তো কিছু ডালপালা খুঁজে পাওয়া যাবে। সেজন্য আমি জনাব তারেক রহমানকে আপনাদের মাধ্যমে ধন্যবাদও জানাই যে উনি যদি এটাকে মিন করে থাকেন, তাহলে আমার মনে হয় বিষয়টার মধ্যে একটা গভীরতা আছে। জি, মানে অদৃশ্য শক্তির সাথে এই মাসুদ করিম বা এনায়েত করিম ইনাদের কোনো একটা সম্পৃক্ততা আপনি দেখতে পাচ্ছেন। আমি একটু শামসুজ্জামান দুদু, আপনার কাছ থেকেও মানে যেহেতু বিষয়টি এখনো স্পষ্ট হয় নাই, আপনাদের ভেতরে কি বিষয়টি স্পষ্ট? আপনাদের নেতাদের সাথেও সম্পর্কের কথা বলছিলেন, মানে সাবেক নেতা, বহিষ্কৃত নেতা জনাব মুজিবুর রহমান মঞ্জু বলছিলেন। আহ, কে তিনি, কি উদ্দেশ্যে তিনি কাজ করছেন, বা তিনি আসলে কি করতে চান, এই বিষয়ে কি আপনারা মানে আপনাদের বোঝা সুযোগ হয়েছে? কে? এই যে যে জনাব মাসুদ করিম, এনায়েত করিম, যিনি ভুয়া সিআইএ এজেন্ট হিসেবে পরিচিত পরিচিত দেন, বা না, আদৌ সিআইএ এজেন্ট কিনা। মাসুদ করিমের সঙ্গে মঞ্জু ভাই আগে যাকে তুলনা করবে সে এক ব্যক্তির না, যে ওই 28শে অক্টোবর না, বিএনপি আঠাশে অফিসে ঢুকে আঠাশে গেছে। অক্টোবরের এই লোক আর সে ভুয়া একই উপদেষ্টা লোক যে না। বাইডেনের আর একই একজন লোক না, ছিলেন। হ্যাঁ, হ্যাঁ, ওইটা অন্য বাইডেনের লোক। উনি ওই যে দায়িত্বে। মিয়া আরিফি। ওইটা আরেক লোক। হ্যাঁ, ওইটা মিয়াফে আরিফিন, এবং সম্ভবত সে পাবনার লোক, আমেরিকার নিবাসী। হ্যাঁ, সম্ভবত সে সে এই দুইজন দুইজন কিন্তু আলাদা লোক। হুম আলাদা হুম, হ্যাঁ ব্যক্তি। অবশ্যই। তো আমার কাছে মনে হয়েছে ওই লোকটি হচ্ছে সেই সময়ের আন্দোলনের সম্বন্ধে বিভ্রান্তি সৃষ্টি করা, পরস্পরের ভিতর বিভেদ সৃষ্টি করা, এটা আমার কাছে সেই সময় হঠাৎ করে বিএনপি অফিসে তার ঢোকার কথা না, এবং গিয়ে প্রেসের সঙ্গে কথা বলা। কারণ বিএনপির মতো একটা দলের সবাই যখন সমাবেশে আসে এবং তখন তো তার সেই দিন সে যে পরিস্থিতি, যেহেতু তার নামটা আসলো সেই জন্য। তো এই ধরনের কিছু লোক বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পরিস্থিতি ঘোলাটে করার জন্য, যেমন এই যে লোকটি এসে সিআইএর এজেন্ট হিসেবে নিজেকে দাবি করেছে এবং বিভিন্ন মহলে গিয়ে যোগাযোগ করার চেষ্টা করছে। তো এই লোকটি, হ্যাঁ, আমি মঞ্জু ভাইকে মনে করি যে মঞ্জু ভাই যেটা ব্যাখ্যা করলেন, যে পার্শ্ববর্তী বা খুব নিকট একটি দেশ তাদের সঙ্গে কানেক্টেড থাকতে পারে, কারণ এই দেশটি
আহ, কোথায় যেন আমি দেখলাম এখন ভারতীয় পক্ষ থেকে বলা আছে তারা এক্সক্লুসিভ একটা নির্বাচন চায়। গত 3-4টে নির্বাচনে ভারতের এই শব্দটা উচ্চারণ করতে হয়। তো এখন আবার তারা এটা খুব হুম। চাচ্ছে এবং গণতান্ত্রিক নিজেদেরকে তৈরি করার চেষ্টা করে। পার্শ্ববর্তী দেশ আমার কাছে মনে হয়েছে আমাদের দেশে আর কি স্বৈরতান্ত্রিক, পার্শ্ববর্তী দেশ তো স্বৈরতন্ত্রের বাবা, এটা মা হতে পারে। মানে তাদের প্রধান একটি জাতিগোষ্ঠীকে, যেটা মুসলিম বলা যায়, তাদের মানে একেবারে নৃশংসভাবে তাদেরকে অত্যাচার ধ্বংস করার চেষ্টা করে। তারা যখন কোনো কিছু পদক্ষেপ নেবে, দেশ হিসেবে তারা বড়, তাদের অনেক বড় বড় হাতও আছে, সব স্বীকার করে, উপকার করেছে। সেটা হচ্ছে স্বৈরতন্ত্রের পতনের পর তারা আমাদের বর্ডার বন্ধ করেছে, ব্যবসা বন্ধ করেছে, সবকিছু জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। কিন্তু বাংলাদেশের মানুষ যে কোন রকম বিরোধিতা ছাড়া যত ধরনের বড় দেশই হোক না কেন নিজে উঠে দাঁড়াতে পারে, চলতে পারে, এটা কিন্তু গত এক বছরে বা তারও অধিক সময়ে এটা প্রমাণ করেছে। তারা আমাদের সাপোর্ট করুক আন্তর্জাতিকভাবে আর না করুক তাতে কিছু যায় আসে না। তো এখন অদৃশ্য শক্তির যে প্রসঙ্গটা আপনি নিয়ে আসলেন, যে লোকটি ইতিমধ্যে ধরাও পড়েছে, আমার মনে হয় আইন শৃঙ্খলা বাহিনী হেফাজতে যখন আসে তখন এটা একটি ফ্রড নাকি সত্যিকারেরই ষড়যন্ত্রকারী বা অদৃশ্য শক্তি হিসাবে কাজ করার জন্য এসছে, এটা আমার কাছে মনে হতে পারে, সেটা বের করা সম্ভব হতে পারে। আরেকটি কথা এই প্রসঙ্গে বলি, আমাদের যত নির্বাচন নিকটবর্তী হচ্ছে ততই কিন্তু বিভিন্ন ধরনের পরিস্থিতি করার বিভিন্ন মত, তার মধ্যে একটি অংশ হতে পারে এই যে সিআইয়ের কথিত যে এজেন্ট, অতীতের কথা বলে তার ভূমিকা এবং বক্তব্য এবং কার্যক্রম। এখানে আমাদের মনে হয় মঞ্জু ভাই একটা কথা উল্লেখ করছে যে ওই সময় শওকত মাহমুদ সাহেব, উনি প্রথিতযশা একজন সাংবাদিকও বটে, তো বিএনপি তো ছিলেন, বহিষ্কৃত হয়েছে। এখন কিন্তু আরেকজনের নাম আসছে ওইটা বাইরে, তিনি আবার ওই যে ইনসাফ পার্টি কথা বলেন তো, তিনিও আবার একটা পার্টি বানাইছেন। তিনি হচ্ছেন চলচ্চিত্র অভিনেতা মিস্টার কাঞ্চন, ইলিয়াস কাঞ্চন, ইলিয়াস কাঞ্চন। হুম। তার নামটাও এখানে যুক্ত হয়েছে। তো এই ধরনের মানুষ আমার ধারণা অনেককে ব্যবহার করার উদ্যোগ নিতে পারে। কিন্তু বাংলাদেশে যে গণঅভ্যুত্থান হয়েছে এবং গণঅভ্যুত্থান পরবর্তীতে যে পরিস্থিতিটা এখন আছে, যত রকম ব্যর্থতা থাক যাই থাক, আবার ওই অবস্থায় ফিরে যাবে মানে আগের অবস্থায়, এটা আমার মনে হয় এটা কোনোদিনই সম্ভব না। হুম। আওয়ামী লীগের মন্ত্রী, নেত্রী, এমপি, তারা নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনছে। তারা নিজেরাই নিজেদেরকে কি গণহত্যাকারী লুটেরা নিজেরা নিজেদের প্রমাণ করেছে। সেই জন্য যত অদৃশ্য শক্তি কাজ করুক না কেন, পিছনে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নাই। জি। সামনের রাস্তাটা কেমন সেটাও একটু বোঝার চেষ্টা করবো জনাব শামসুজ্জামান দুদু। এই যে গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির কথা বলছিলেন, গণঅভ্যুত্থান ঠিক পরবর্তী সময়ে আমাদের যে ঐক্যটা দেখেছিলাম সকল রাজনৈতিক দলের মধ্যে, সেখানে সময়ের সাথে সাথে নানা বিষয়ে দ্বিমত থেকে বিভক্তি, বিভক্তি থেকে মুখোমুখি একটা অবস্থানও এখন দেখা যাচ্ছে। আমি জনাব মুজিবুর রহমান মঞ্জু আপনার কাছে এই জন্য এই প্রসঙ্গে জানতে চাইবো যে আহ, জামাত এবং বিএনপির মধ্যে একটা সমঝোতার উদ্যোগও আপনারা 9টি দল মিলে নিয়েছেন, সেই খবরটি বেশ আলোচনায়ও এসেছে। আমি এই জন্য জিজ্ঞাসা করতে চাই যে তাদের ঐক্যমতের জন্য একটা ঐক্যমত কমিশন হলো, সেখানে আলোচনা হচ্ছে, বৈঠক হচ্ছে, তর্ক বিতর্ক বিভিন্ন দাবিতে হচ্ছে। সেখান থেকে সেটিকে পাশ কাটিয়ে বা সেটিতে যদি বলি ভরসা রাখতে না পেরে রাস্তায় আন্দোলনে চলে গেল জামাত সহ ইসলামী দলগুলো। এখন আবার আলাদা একটা বৈঠক করে, আপনারা আলাদা একটা মানে আয়োজন করে, বৈঠক করে, সেখানে আলোচনার আয়োজন করে সমঝোতার চেষ্টা করছেন। ঐকমত্যে সমঝোতার আলোচনা যদি সুফল না পায়, আপনাদের বৈঠকে সুফল পাবে এটি কেন বা কিভাবে হবে? না, এটা নিঃসন্দেহে আপনার কথাটা ঠিক আছে যে এত বড় লোকেরা করতে পারছে না, আমরা সেখানে কি করব? আসলে বিষয়টা সেরকম না।
বিষয়টা হচ্ছে কি, ঐকমত্য কমিশনে যে আলোচনাটা হয় এটা কিন্তু অন ক্যামেরা হয়, তাই না? অন ক্যামেরা যখন আলোচনা হয়, প্রত্যেক দল কথা বলার সময় সেখানে অত্যন্ত মেপে মেপে কথা বলে। হুম। তাদের সেখানে অনেক কথা আছে যেগুলো ক্লারিফাই করা যায় না। আবার সেখানে একটা সময়ের সীমাবদ্ধতা থাকে, একটা নির্দিষ্ট সময় সবাইকে বলা হয় যে আপনার সময় 2 মিনিট বা আপনার সময় 3 মিনিট। তো এই একটা সীমাবদ্ধতা আছে বলেই কিন্তু ঐকমত্য কমিশন নিজেই বলেছে যে আপনারা কিন্তু যদি ফিল করেন আপনারা নিজেরা নিজেরাও কিছু আলোচনা সেরে নিতে পারেন। তো সেখানে তো স্বাভাবিকভাবেই আমরা যখন একসাথে বসি, মিটিং এর বাইরেও আমাদের মধ্যে এক ধরনের মত বিনিময় হয়, খাওয়ার সময় হয়, নামাজের বিরতিতে হয়, চা বিরতিতে হয়। তো আমরা যেটা ফিল করেছি যে ক্যামেরার সামনে বা আনুষ্ঠানিকতার জায়গায় লোকেরা যখন একরকম কথা বলে, কিন্তু যখন আবার ব্যক্তিগতভাবে আমরা আলোচনা করি বা একটা আর্গুমেন্ট দিই বা কখনো কখনো খুব অনুরোধ করি, তখন দেখা যাচ্ছে যে না, ওনাকে অ্যাপারেন্টলি যত কঠোর বা অনর বা রিজিড মনে হচ্ছে, আসলে তারা অত রিজিড না। এই জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করেছি এবং আমরা তখন চিন্তা করেছি যে আউট অফ দি মানে আনুষ্ঠানিকতা এই ধরনের কিছু আলোচনা করে এখান থেকে আমরা কিছু আহ, করতে পারি কিনা। যেমন ধরেন, এটার যে একটা ফল, শুভ ফল, সেটা আমি আপনাকে বলি। আমরা যখন 9টা দল যখন বসলাম, তখন আমরা কিন্তু সেখানে স্পষ্ট করে বিএনপির একটা মানে অবস্থান ছিল যে পরবর্তী সংসদে আপনার এই জুলাই সনদটা বাস্তবায়ন করবে, বা এনসিপির একটা অবস্থান ছিল যে গণপরিষদের মধ্য দিয়ে এই জুলাই সনদটা বাস্তবায়ন হবে। তো আমরা ওখানে খোলামেলাভাবে আলোচনা করলাম, আচ্ছা গণপরিষদ যদি হয়, তো গণপরিষদ তো স্পেসিফিক্যালি আপনার একটা সংবিধান প্রণয়ন বা সংবিধান পুনর্গঠন বা পুনঃসংস্কার বা রিরাইট যাই বলি এটা করার জন্য। তো সেই তারা তো নির্বাচিত প্রতিনিধি হবে। তো সেই গণপরিষদ যদি নির্বাচিত হওয়ার পরে বলে যে আমি আর কেন জুলাই সনদটাকে মধ্যে আমাকে কনফাইন রাখবো, আমি তো নতুন করে সংবিধান করতে চাই, বা আমরা সবাই মিলে সংবিধানকে নতুন ভাবে তৈরি করব। কারণ পার্লামেন্টে যিনি মেম্বার আসবেন, নির্বাচিত হবেন, বা গণপরিষদে যারা নির্বাচিত হবেন, তারা তো আমাদের এই 30-32 দলের বাইরের কেউ হতে পারে না। আবার আমাদের এখানে আমরা যারা আলোচনা করছি, স্বাক্ষর করছি, আমরা কেউ তো সেখানে সংসদে নাও থাকতে পারি। তো তখন একটা জটিলতা তৈরি হবে যে এটা যারা সাইন করেছে তারা তো এখানে পার্লামেন্টের মেম্বার না। আমরা তো এখানে মানে দায়িত্ব পেয়েছি, জনগণের ভোটে নির্বাচিত হয়েছি আমাদের মতো করে কাজ করার জন্য। তো এটা একটা নতুন জটিলতা তৈরি করবে। তো এই আলোচনাগুলো যখন আমরা খোলামেলা ভাবে আমি কি করেছি। একটু মাঝখানে একটা প্রশ্ন করবো? আমি চাইবো যে আপনি আপনার কথাটা কন্টিনিউ করেন, কারণ গুরুত্বপূর্ণ জায়গায় নিশ্চয়ই আপনি যাচ্ছেন। কিন্তু এই যে 30-35টি দলের বাইরেও কেউ পার্লামেন্টে আসতে পারে, আসলে কি পারে? কারণ বাকি দলগুলোকে নিষিদ্ধ করা অথবা নিষিদ্ধের প্রক্রিয়ার জন্য তো আন্দোলন চলছে, যারা আসলে এর বাইরের দলগুলো আসতে কি আসলে না পারে? না, আপনি 30টা 32টার বাইরে আওয়ামী লীগের বাইরেও তো আরো দল আছে বাংলাদেশে তো 14 দল, আপনার। জাতীয় পার্টি, ওরাও যদি মানে না, এই নিষিদ্ধের 14 আন্দোলন তো দল চলছে। জাতীয় পার্টির কথাও যদি আপনি বাদ দেন, আরো অনেকগুলো দল তো বাংলাদেশে আছে যারা নিবন্ধিত না, যারা সক্রিয়, যারা নানাভাবে কাজ করছে। আবার ইলেকশন আসলে আমরা দেখি যে নতুন নতুন জোট, নানা ধরনের ফরমেশন তৈরি হয়, এবং স্বতন্ত্র প্রার্থী হওয়ারও অনেক লোক আছেন যারা স্বতন্ত্র নির্বাচিত হবেন। হুম। তো ধরেন, মানে আমি প্রত্যেকটাই বলছি যে এটা একটা মানে স্পেকুলেশন বা এটা একটা সম্ভাবনা। আমরা আমরা কি নিশ্চিত যে আমরা এই 30 দলের লোকেরাই শুধু এমপি হব বা নির্বাচিত হবো, আর কেউ হবে না? 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার হচ্ছে 30টা দল থেকে কয়টা দলের লোকেরা নির্বাচিত হবেন তাও তো আমরা জানি না। তো তখন এই জটিলতাগুলো হবে এবং এটা নিয়ে তখন রাজনৈতিক ব্লেম গেম হবে। তার চাইতে বরং আমরা বেটার হয় যে আমরা এখন যেহেতু একমত হয়েছি, এখনই এটাকে সাংবিধানিকভাবে আইনি কাঠামোয় নেয়ার কি প্রসেস আছে, এটা নিয়ে আমরা খোলামেলা ভাবে আলোচনা করে 9টা দল কিন্তু আমরা একটা জায়গায় এসেছি যে আমাদেরকে কিছুটা ছাড় দিয়ে হলেও এবং একটু ফ্লেক্সিবল থেকে হলেও এটা একটা সমাধানে পৌঁছাতে হবে। আদার দেন রিস্ক গুলো কি কি আছে, ঝুঁকিগুলো কি কি আছে, এগুলো যখন আমরা খোলামেলা ভাবে আলোচনা করেছি, যেমন ঝুঁকির কথাগুলো কিন্তু অন ক্যামেরায় পাবলিকলি আমরা হয়তো অনেক সময় বলতে পারবো না, হুম। কিন্তু ঘরোয়া বৈঠকে আমরা অনেক কথা খোলামেলা ভাবে বলতে পারি। তো এই আলোচনায় আমরা দেখেছি যে আমাদের 9টা দলের মধ্যে কিন্তু একদম ঝেড়ে কেশে আমরা কথা বলতে পেরেছি। ফলে হুম। আমরা চিন্তা করছি যে এই আলোচনাগুলো যদি বিএনপির সাথে জামাতের সাথেও আলাদা আলাদা করে ওইভাবে অনানুষ্ঠানিক ভাবে করা যায়, আনুষ্ঠানিকতা বাদ দিয়ে, তাহলে অনেক জায়গায় আলাদা আরো কাছাকাছি আসা সম্ভব। ইতিমধ্যে কিন্তু আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি, কারণ জুলাই সনদ বাস্তবায়নের জন্য অলরেডি বিএনপিও কিন্তু এখন একমত হয়েছে যে এটা একটা গণভোটের মধ্য দিয়ে আমরা সবাইকে এখানে অ্যাকোমোডেট করে ফেলতে পারবো। যখন আমরা গণভোট দিব,
তখন কোনো দল বা ব্যক্তি আলাদা করে বলতে পারবে না যে আমার মতামত তো নেওয়া হয় নাই। তো সুতরাং আমরা খুব কাছাকাছি যেতে পেরেছি। এবং আপনি যেটা বলেছেন এটা কোনো কাউন্টার না যে মানে ঐকমত্য কমিশনের বাইরে গিয়ে আমরা করেছি। ঐকমত্য কমিশন নিজেও কিন্তু বলেছে আপনারা চাইলে আপনারা নিজেরা নিজেরা বসেন, আপনারা একটু কাছাকাছি আসেন এবং আপনারা আমাদেরকে সাহায্য করেন। জি। সুতরাং এই এটার মধ্যে সমঝোতার আমি কোনো প্রক্রিয়ায় আমি শামসুজ্জামান দুদুর কাছে যাবো যে সমঝোতার প্রক্রিয়া আসলে বিএনপি এবং জামায়াতের দূরত্বটা কতটা এবং এই সমঝোতার মাধ্যমে কতটা কাছাকাছি আসা যায়। কিন্তু আমি একটু খালি এই প্রশ্নটা খুব সংক্ষেপে যদি মুজিবুর রহমান মঞ্জু আপনার কাছ থেকে একটু বুঝতে চাই। আপনি বলছিলেন যে এই কয়টা দলের বাইরে আর কেউ যে সংসদে যাবে না তার তো কোনো নিশ্চয়তা নেই, তার আগে এটা পালন করবে তারও তো নিশ্চয়তা নেই, যার কারণে এখন যতটুকু ঐক্যমত্য হচ্ছে ততটুকু বাস্তবায়ন করে ফেলতে হবে বা সেই রকম একটা ইঙ্গিত আপনি দিচ্ছিলেন। কিন্তু তাহলে আসলে জনগণের জায়গাটা কোথায়? না, এই জন্যই তো এই রাজনৈতিক জন্যই তো দলগুলো এই ঐক্যমত জন্যই তো হলো, গণভোটের কথা রাজনৈতিক বলছি। দলগুলো ঐক্যমত হলো, যারা আসলে আপনারা নিশ্চিত না যে জনগণ আপনাদের ভোট দিয়ে কয়জনকে নেবেন এই বিষয়েও নিশ্চিত হতে পারছেন না, কিন্তু আপনারা এখনই বাস্তায়ন করে ফেলতে চাচ্ছেন। তাহলে জনগণকে একটু বাইপাস করার একটা প্রক্রিয়া হচ্ছে কিনা। আমার না না, মনে এই আছে জন্য যে লন্ডনে যখন গেলেন ডক্টর ইউনূস তারেক রহমানের সাথে বৈঠক করতে, চেথাম হাউসে একটা আলোচনা হয়েছিল, তখন সঞ্চালক তাকে এই প্রশ্নটা করছিলেন যে কেন জনগণের উপরই আসলে সংস্কার তারা কি চায় ছেড়ে দেন না। তখন বলছেন জনগণ টাকা খেয়ে ভোট দেয়, ফলে জনগণের সেই ভোটের উপর আস্থা রাখা যাবে না। গণভোট প্রশ্নেও বলছিলেন যে জনগণ এটা নিয়ে হাসাহাসি করবে, তারা বুঝবে না, ফলে এটি হবে না। জনগণকে একটা বাইপাস করা হচ্ছে কি জনাব মুজিবুর রহমান মঞ্জু? আমি একটু ও প্রেক্ষাপট বলার জন্য বড় হয়ে হ্যাঁ, গেল আমি প্রশ্নটা যদি। আমাকে বলতে বলছেন, সরি আমি বুঝতে পারিনি। হ্যাঁ, এই শারমিন আপনি একদম রাইট পয়েন্টে আছেন। কারণ জনগণ দেখেন, আমরা 30টা দলের বাইরেও 33টা দলের বাইরেও আরো দল আছে, তারা বলতে পারে যে আমরা তো এখানে নাই। সাধারণ জনগণ বলতে পারে, তবে এখানে একটা সুযোগ নাই এজন্য যে ঐকমত্য কমিশন বা আমাদের সংস্কার কমিশন গুলো যখন এই প্রস্তাবনাগুলো রেডি করছে, ওরা কিন্তু পাবলিকলি অ্যানাউন্স করেছে, জনগণের কাছ থেকে মতামত চেয়েছে, ওয়েবসাইট খুলে সবার মতামত ওনারা আহ্বান করেছে এবং ওনারা নানা ধরনের জরিপও করেছে। সুতরাং এটা একটা কাভার হয়েছে জনগণকে অন্তর্ভুক্ত করা। তারপরও তারপরও যে লোকটা বলবে যে আমি ওয়েবসাইট দেখতে পারি নাই, আমি মতামত দিতে পারি নাই, আমি জানি না, সেই জন্যই আমরা বলছি এটাকে একটা পর্যায়ে গণভোট নিতে হবে, যাতে কেউ এই প্রক্রিয়ার মধ্যে বাইরে না থাকে। সেই জন্য বিএনপিও এখন একমত হয়েছে, জামাতও একমত হয়েছে যে আমাদের এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমাদের একটা গণভোট করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে সেই গণভোটটা কখন করব, একটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে এই গণভোটের আমাদেরকে এখতিয়ারটা বা এই বৈধ প্রক্রিয়াটা কি হবে। আমাদের ঐকমত্য কমিশন যেটা করেছে, তারা এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে বলেছে যে এটা একটা কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে এটাকে জারি করা হবে এবং দেন গণভোট নিয়ে এটার মতামতটা, জনগণের মতামতটা নেওয়া হবে। জনগণ যদি এটার পক্ষে থাকে তাহলে এটা বাস্তবায়ন হবে, আর জনগণ যদি বাস্তবায়ন পক্ষে জি। না থাকে তাহলে এটা এটা গ্রহণযোগ্য হবে না। জি। কারণ জি। জনগণই জি। সর্বময় আবার সেই ক্ষমতার উৎস। স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডারটাও আবার কতটা সাংবিধানিক বা সেটিও আসলে আইনি জায়গা কি, সেটি নিয়েও প্রশ্ন হচ্ছে। সে আমি আসলে এটা নিয়ে একটু পরে আসি। আমি যেন শামসুজ্জামান দুদুর কাছ থেকে বরং এই বিষয়টা একটু বুঝে আসি যে যে সেই সমঝোতার জায়গায় আসলে বা আমি এটা একটু বুঝি যে প্রথমে দূরত্ব কতটা, মুখোমুখি অবস্থানে গণমাধ্যমগুলোতে এরকম একটা শিরোনাম আসছে এবং পাল্টাপাল্টি বক্তব্য দিতে দেখা যাচ্ছে বিএনপি এবং জামাতকে। এখন আবার সমঝোতারও চেষ্টা হচ্ছে। আসলে দূরত্ব কতটা, আর সমঝোতার মাধ্যমে কাছাকাছি আসার প্রচেষ্টাটা কতটা, জনাব শামসুজ্জামান দুদু? প্রথম স্পষ্ট করে বলি, বিএনপি একটা রাজনৈতিক দল, জামাত ইসলাম একটি রাজনৈতিক দল, এবি পার্টি একটি রাজনৈতিক দল। এই ধরনের অনেকগুলো দল, নিবন্ধিত এবং অনিবন্ধিত দল আছে। তাদের নিজস্ব কর্মসূচি আছে, লক্ষ্য আছে। যেমন এই দেশে ইসলামী দল কিন্তু একটা না, হুম। একাধিক। তো তাদেরও আবার আলাদা আলাদা ভাবনা আছে, চিন্তা আছে, কর্মসূচি আছে। এই কর্মসূচি আছে বলেই বিভক্ত, পাল্টাপাল্টি এইসব শব্দ গণতন্ত্রের সঙ্গে যায় না। গণতন্ত্র হচ্ছে ভিন্ন মতকে শ্রদ্ধা করা, ভিন্ন চিন্তাকে অভিনন্দিত করা এবং ভিন্ন অবস্থানকেও মেনে নেওয়া। তো জামাতের সঙ্গে বিএনপির যে যোগাযোগ, সেটা একটি রাজনৈতিক দল হিসাবেই আছে। এখানে কোনো তিক্ততা নাই, পাল্টাপাল্টিও নাই, বিভেদও নাই, ভিন্ন মত থাকা আছে, সেটাকে বড় করে দেখার কোনো অবকাশ নাই। যেমন তারা যদি পিয়ার পছন্দ করে বলতে পারে, হুম। এবং তার জন্য আন্দোলনও করতে পারে। তো সেটা নিয়ে আবার উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। এটা স্বাভাবিকভাবে বিএনপি যেটা চাচ্ছে সেটা আমি বলতে পারি, একটি সাধারণ নির্বাচন চাচ্ছে।
যে নির্বাচনটা 16 বছরে করা সম্ভব হয়নি। এখন সেই নির্বাচনটা কোনোভাবেই যদি বাধাগ্রস্ত হয়, তাহলে আগের সঙ্গে এখনকার পার্থক্যটা কি হবে? এই প্রশ্ন যদি সামনে আসে, তখন এটা হবে গণতন্ত্র বা নির্বাচনের জন্য একটা দুঃখজনক পরিস্থিতি। আমার কাছে মনে হয়নি এমন কোন রাজনৈতিক দল নির্বাচনের বিরোধিতা করছে। তারা তাদের মতো করে তাদের কথাগুলো বলার চেষ্টা করছে, গণমাধ্যম আবার তারা তাদের মতো করে সেই কথাগুলো উপস্থাপন করছে। কোন কোন জায়গায় কোন কোন রাজনৈতিক দলের বক্তব্য এই কারণে আহ, বিভক্তির রেখা, পাল্টাপাল্টি, রেষারেষি, তিক্ততা, এটা হলো তাদের তাদের মতো করে ব্যবহার করছে। আমার কাছে মনে হয়নি যে এমন কোন তিক্ততা, বরঞ্চ যাদেরকে পরাজিত করা হয়েছে, যে আওয়ামী লীগ, তারা যেন আবার কোনো কারণে কোনো ফাঁক ফোকর দিয়ে আবার আসতে না পারে, সে ব্যাপারে এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল ঐক্যবদ্ধ নাই এবং এটা তুলনামূলক মেনে নিয়েছে এরকম ভাবনার ভিতর আছে কেউ, আমার কাছে মনে হয়। হ্যাঁ, সকল রাজনৈতিক দলই তো নির্বাচন চায়, সকল রাজনৈতিক দলই নির্বাচন করবে। কারোর শক্তি একটু কম থাকতে পারে, কারোর শক্তি একটু বেশি থাকতে পারে। এখনই আপনার নির্বাচনের আগেই কিন্তু সবকিছু সিদ্ধান্তমূলক কথা বলা আমার বিবেচনায় এটা ঠিক না। আগে জনগণের কাছে যেটি গ্রহণযোগ্য হচ্ছে সেটি হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনে যতক্ষণ পর্যন্ত আমরা যেতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ধোয়াটে পরিস্থিতি, বিভিন্ন রকম ধরনের বক্তব্য থাকবে। কিন্তু আমি এখনো আশাহত না বা হতাশ না যে আমরা আগের পরিস্থিতি থেকে আমাদের বিচ্যুতি হয়েছে। আমার কাছে এটা মনে হয় সবাই কাছাকাছি আছে। কখনো যদি মনে করে যে আলোচনার দরকার, সেই আলোচনা করছে। আরেকটি জিনিস বলি, যত নির্বাচন এগিয়ে আসবে তত জোটের বা বা আলাদাভাবেও তারা থাকতে হবে। মেরুকরণ তো আস্তে আস্তে এগোবে। যে কোনো রাজনৈতিক দল তারা এই কৌশল তো নিতেই পারে যে কোন কোন দলের সঙ্গে গেলে তারা ভালো করবে, সিটের সংখ্যা বাড়তে পারে, এটা তো ভাবতেই পারে। এর জন্য আবার নির্দিষ্টভাবে কোন কোন রাজনৈতিক দলের উপর চাপও প্রয়োগ করতে পারে। সেটি অমূলক না তো। চাপটা প্রয়োগ করে, কথার কথা, বিএনপির সঙ্গে যদি জোট করে কেউ, তো তার সঙ্গে যদি কেউ সিট সংখ্যা বাড়াতে চায়, সে যদি কৌশলী হয়ে কোনো না কোনো কর্মসূচিতে যায়, হুম। আপনি সেটাকে তো খারাপ কিছু বলার কোনো সুযোগ নাই। জি, এটা একটু তাদের একটু প্রশ্ন কৌশল। করি যে এই বিভক্তি মুখোমুখির প্রশ্ন থেকে আসলে জোটের জায়গায় আপনি কথা বলছেন, মানে সেখান থেকে প্রশ্নের মানে রিপ্লাই দিতে দিতে আমি একটু আসি যে জনাব মুজিবুর রহমান মঞ্জু একটা ইন্টারেস্টিং প্রপোজাল দিয়েছিলেন সেদিন, শুনছিলাম যে বিএনপি জামাত জোট করুক আর বাকি ওনাদের যে দলগুলো আছে, ছোট দল বা অন্যান্য যে দলগুলো আছে, তারা মিলে আলাদা তাদের রাজনীতিটা তাদের মতো জোট করে বা আলাদা করে রাজনীতি করা, এই হ্যাঁ, প্রস্তাবকে কিভাবে নেন? না না, মঞ্জু ভাই তো ছাত্র রাজনীতি থেকে আসা, এখন একটা দলের চেয়ারপারসন, চেয়ারম্যান, তো তিনি তো তার মতো করে কথা বলতেই পারে, করতে পারে না? করতে পারে। তবে আমার কাছে মনে হয়েছে যে যাদের নিয়ে কথা, যাদের নিয়ে ভাবনা, যাদের নিয়ে বক্তব্য, তারা কি মনে করে হুম। যে এই মেরুকরণে কোথায় গিয়ে কোন দল কিভাবে দাঁড়াবে। যেমন বিএনপি আগে জোটে ছিল, 4 দল, 20 দল, 18 দল এভাবে ছিল। এখন কিন্তু বিএনপি কোনো জোটে নাই, অর্থাৎ আন্দোলনের শেষের দিকে এসে 20 দল ভেঙে দেওয়া হয়, 4 দল তো আরো আগে বিলুপ্ত হয়। তো স্বাভাবিক কারণে বিএনপি কে আবার জোটে যাবে কিনা, সেটা তো বিএনপি কে আগে ভাবতে হবে। তো যেহেতু বিএনপি এখনো জোটে যাওয়ার কথা ভাবছে না, এখনো পর্যন্ত সে একা দলগতভাবে নির্বাচনে চিন্তা করছে, তো মঞ্জু ভাই যখন এটা ভেবেছেন, তো মঞ্জু ভাইকে ধন্যবাদ দেওয়া যায় যে তিনি যে অ্যাটলিস্ট বিএনপি কে নিয়ে ভাবছে, হ্যাঁ, চিন্তা করছে। এটা তো ভালো সংবাদ। জি, জনাব মুজিবুর রহমান মঞ্জু, আপনার এই ভাবনার জন্য ধন্যবাদ পাচ্ছেন আপনি। আরো কি মানে ভাবনাগুলো আরেকটু স্পষ্ট হতে চায়, নানান রকম ভাবনা আছে, আপনার ভাবনা অনেকের ভাবনাই আছে, আহ, সেটার বিষয়ে আপনার একটু ব্যাখ্যা শুনতে চাই। যে বিএনপি জামাতকে জোট করার পরামর্শ আপনি দিচ্ছেন, জামাত ওদিকে অলরেডি ইসলামী দলগুলোর সাথে জোট করবে বলে বলে দিয়েছে, এনসিপি আর গণ অধিকার পরিষদ তারা একীভূত হয়ে যাচ্ছে, এরকম একটা বিষয় শোনা যাচ্ছে। আবার যাদের নিষিদ্ধ করার জন্য আন্দোলন চলছে, জাতীয় পার্টি, তারাও জোটবদ্ধভাবেই নির্বাচন করবে বলছেন একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। জোট নিয়ে আসলে সামনের নির্বাচন আসতে আসতে কিরকম সমীকরণ দাঁড়াতে পারে, কোনো পূর্বাভাস আপনি দেখেন কিনা?
হ্যাঁ, আমি এই কথাটা কেন বলেছি, এটা একটা প্রেক্ষাপট ছিল। আমাকে প্রশ্ন করা হয়েছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচনের আপনি কোনো আশঙ্কা দেখেন কিনা। না, আমি বলেছি হ্যাঁ, আশঙ্কা দেখি। কারণ ফেব্রুয়ারি নির্বাচনে আশঙ্কা দেখি এই জন্য যে এখানে আমাদের একটা অবস্থা ছিল যে এতদিন আমাদের কাছে মনে হয়েছিল যে নির্বাচনটা একপেশে হয়ে যাচ্ছে। কারণ এতদিন আমরা জানতাম যে প্রধান প্রতিদ্বন্দ্বী দল হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ। তো বিএনপি এবং আওয়ামী লীগের এই প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আপনার আহ জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ অনেকটা ইলেকশনের তাদের করার আর সুযোগ থাকছে না। ইভেন আপনার আওয়ামী পন্থী আওয়ামী লীগের দূরতম সম্পর্কযুক্ত যারাই ইলেকশন করতে আসবে জনগণের কাছে তারা প্রত্যাখ্যাত হবে, কিংবা তারা অনেকে মামলা মোকদ্দমার মধ্যে আছেন এবং আসলেই তাদের মানে নির্বাচনী পরিবেশটা বিঘ্নিত হবে, এই ধরনের একটা মানে ধারণা আমাদের মধ্যে তৈরি হয়েছে। বাট আওয়ামী লীগ কিন্তু একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে থাকবে, তারা এই নির্বাচন যাতে হতে না পারে সেটার জন্য তারা কিছু নানা রকমের মেকানিজম করবে। আর অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে নেক্সট পার্টি হিসেবে যে পার্টিটা খুব ইম্পর্টেন্স পাচ্ছে সেটা হচ্ছে জামাত। এবং জামাতের ইলেকট্রাল পজিশনে জামাত চেষ্টা করছে একটা অ্যালায়েন্স তৈরি করার জন্য। জামাত যখন একটা অ্যালায়েন্স তৈরি করার জন্য চেষ্টা করছে, এবং তখনই দেখা যাচ্ছে, এতদিন আমরা দেখেছি জামাত এবং এনসিপির একটা অ্যালায়েন্স হওয়ার একটা সম্ভাবনা বা এরকম কিছু মানে হুম। গুঞ্জন আমরা শুনেছি। তখন আমরা দেখছি যে একটা উত্তেজনা ছড়াচ্ছে, এবং সেই উত্তেজনাটা কিছু কিছু জায়গায় আমরা দেখেছি মারামারির পর্যায়ে পৌঁছাচ্ছে, কিছু কিছু জায়গায় ব্লেম গেম হচ্ছে, কিছু কিছু জায়গায় উত্তেজিত কথাবার্তা হচ্ছে, একে অপরকে হেয় করে কথাবার্তা হচ্ছে। তো এই পরিপ্রেক্ষিতে যখন আমাকে সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করলেন যে এই ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে মানে শান্তিপূর্ণভাবে নির্বাচন হওয়ার উপায়টা কি, তখন আমি বলেছি যে আমাদের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ আর্মি তাদের যে অবস্থা দেখা যাচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশনের যে ভঙ্গুর অবস্থা দেখা যাচ্ছে, তাতে আমাদের যদি একটা রাজনৈতিক সমঝোতা না হয় এবং আমরা যদি একে অপরের জয় পরাজয় মেনে নেয়ার মতো মানসিকতা রাখতে না পারি, আমরা ইতিমধ্যে ডাকসু এবং জাকসু নির্বাচনে দেখেছি যে পরাজয় মেনে না নেয়ার সংস্কৃতি কিন্তু এখনো আমাদের মধ্যে কারো কারোর মধ্যে বিরাজমান আছে এবং নানা রকমের ব্লেম আছে। যেমন আমরা দেখেছি যে ছাত্র দল বা বিএনপির নেতারা অভিযোগ করেছেন যে ছাত্র শিবিরকে ছাত্রলীগের ছেলেরা ভোট দিয়ে দিয়েছে। তো এখন এটা এই ধরনের কথাবার্তা যখন হয় তখন দেখা যাচ্ছে যে জয় পরাজয়ের একটা মানে মেনে মানা না মানার এক ধরনের একটা প্রবণতা আছে। তো সেই জায়গা থেকে আমি বলেছি যে ফেব্রুয়ারির নির্বাচন যদি, যেহেতু আমাদের খুব সামনে এবং আমরা খুবই একটা ভোলাটাইল সিচুয়েশনের মধ্যে দিয়ে আছি, আওয়ামী লীগের একটা ষড়যন্ত্র, পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা মনোভাব আমাদেরকে চিন্তিত করছে, সেই অবস্থায় আমরা এবারের ইলেকশনটা এমন করতে পারি যে প্রধান যে দুই প্রতিদ্বন্দ্বী দল তারা জোটবদ্ধ হয়ে একটা ইলেকশন করতে পারে। এটা কেন বলেছি, ওনারা কিন্তু আগে জোটবদ্ধ ছিলেন। হুম। ওনারা কিন্তু দীর্ঘ 15 বছর এবং তারও আগে, এবং ওনারা একসাথে সরকারও করেছেন একটা সময়। একটা সময় ওনারা একই মার্কা নিয়েও ইলেকশন করেছেন, এবং একটা সময় দেখা গেছে জামাতের নেতারা তাদের বিএনপির এলাকায় গিয়ে দাঁড়িপাল্লা ধানের শীষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেছেন। আবার জামাতের এলাকায় গিয়ে আমরা দেখেছি বেগম খালেদা জিয়া দাঁড়িপাল্লা হাতে নিয়ে, এক হাতে ধানের শীষ এক হাতে দাঁড়িপাল্লা নিয়ে বলেছেন আমাদের এই দুইটা মার্কায়, আমাদের এই দুইটা মার্কাতে আপনারা ভোট দিবেন। তো এই যে তাদের একটা সুহৃদ সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা তৈরি হয়েছিল কেন? সেই সম্পর্কটা তৈরি হয়েছিল আওয়ামী লীগের একটা ফ্যাসিজমকে মোকাবেলা করার জন্য বা আওয়ামী সন্ত্রাসকে মোকাবেলা করার জন্য। তো এখন আমাদের দেশটা কি সেটা থেকে পুরো মুক্ত হয়ে গেছে? আমরা আমরা তো হই নাই। আমরা তো নানা রকম আশঙ্কার মধ্যে আছি। এই যে বারবার বলা হচ্ছে গভীর ষড়যন্ত্র চলছে বা অদৃশ্য ষড়যন্ত্র চলছে, তাহলে এত ষড়যন্ত্রের মধ্যেও আপনারা নির্ভর কিভাবে? সেই জন্য আমি বলছি যে এই এই ষড়যন্ত্র মোকাবেলা করা বা অনিশ্চয়তা দূর করার জন্য বিএনপি জামাতের যেহেতু একটা দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল, সাময়িকভাবে এখন একটু তাদের সম্পর্কের টানাপোড়েন আছে, তারা যদি একটা কম্বাইন্ডলি একটা আহ, জোট করেন, আর আমরা অন্য যে পার্টিগুলো আছে তারাও যদি আমরা একটা জোট করি বা আমরা আলাদা করে ইলেকশন করি, তাহলে ফেব্রুয়ারির ইলেকশনটা আশা করা যায় অনেক আশঙ্কা থেকে মুক্ত থাকবে। এবং ইলেকশন আশঙ্কা থেকে মুক্ত হলো, সংসদের চেহারাটা কি হবে তাহলে? মানে কে যাবে দেখেন বিরোধী দল সংসদের, হ্যাঁ, এটা এটা একটা ভালো কথা বলেছেন শারমিন। সংসদে অনেকে মনে করছেন সংসদ একপেশে হয়ে যাবে, অনেকে বলছেন বিরোধী দল থাকবে না। আচ্ছা, এটা আমি কিভাবে বুঝবো? কারণ আমরা তো এই যে দেখলাম ডাকসু জাকসুতে যেই আমরা যে ধারণাগুলো করেছিলাম সেই ধারণাগুলো তো ফেল করেছে। হুম। এর আগে 91 সালে আমরা দেখেছি যে শেখ হাসিনা ক্যাবিনেট ফর্ম করে ফেলছিলেন, এরকমের আগাম ছিল, কিন্তু সেখানে দেখা গেলো বিএনপি ব্যাপক বিজয় অর্জন করেছে। সুতরাং বিএনপি জামাত জোট হয়ে গেলেই যে
আমরা যারা অন্যান্য দলগুলো আছি, আমরা মানে আমরা যে নতুন রাজনীতির কথা বলছি, আমরা তো দেখছি সার্ভে গুলোতে যে প্রায় 50%-এর মতো ভোটাররা ফ্লোটিং ভোট আছে, তারা মনে করছে না যে তারা কাকে ভোট দিবে। সুতরাং এই কথাগুলো বলাটাও তো আরেকটা অযৌক্তিক কথা যে আপনি মনে করছেন যে একপেশে হয়ে যাবে, বিরোধী দল থাকবে না, এটা তো হতে পারে না। বিরোধী দল তখন অন্যরা থাকবে। আর জি কখনো কখনো দেখা গেছে একজোট ইলেকশন করলেও বিএনপি জামাত কিন্তু আগে একজোট ইলেকশন করেছে, করার পরও কিন্তু কখনো কখনো তারা বিরোধী দলের ভূমিকায় ছিল। 91 সালে আমরা দেখেছি যে জামাতের সাপোর্টে বিএনপি ক্যাবিনেট গঠন করেছিল, পরে কিন্তু আবার সেটা প্রত্যাহার করে জামাত কিন্তু বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ জি হয়েছে। সুতরাং জি আমার প্রাইম টার্গেট হচ্ছে, এখন যেহেতু একটা কঠিন জটিল পরিস্থিতির মধ্যে আমরা আছি, নির্বাচনটা সুষ্ঠু করার জন্য এটাকে আমি একটা প্রপোজাল আকারে দিয়েছি। এটা তো জি আমার অনেক একটা ধন্যবাদ। জাস্ট আপনি পরামর্শ। ধন্যবাদও পাচ্ছেন এটার জন্য। কিন্তু সেই প্রপোজাল আসলে বিএনপি আমলে নেয় কিনা, বিএনপিটা নিয়ে কথা বলে কিনা। কারণ বিএনপির সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে জোটের জন্য এনসিপির জন্য দ্বার খোলা আছে কিন্তু জামাতের সাথে হবে না। এরকম একটা বার্তা আগেও দিয়েছিলেন সালাউদ্দিন আহমেদ। যাই হোক